জুলাই যোদ্ধাদের দেখভালের দায়িত্ব নিলেন তারেক রহমান। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলে ব্যর্থ হবে অভ্যুত্থান। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। ভিন্ন মতের সাথে আলোচনা করো গণতন্ত্র, মন্তব্য ব্যারিস্টার জাইমা রহমানের। আমরা সবাই একরকম নয়, আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে কিছুক্ষণ পর জামায়াত আমিরের বৈঠক। ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় 47টি ফাঁকা আসনের সিদ্ধান্ত কাল। যে আসনগুলো আনডিসাইডেড ছিল সেটা আজকে অথবা কালকের মধ্যে আমরা জানাবো, যেহেতু 20 তারিখ হচ্ছে উইথড্রয়ালের শেষ তারিখ, তো এর মধ্যে সিদ্ধান্ত হবে, আপনারা জানবেন যথাসময়। পোস্টাল ব্যালটে অনিয়ম সহ 3 দাবিতে ইসিতে ছাত্রদলের অবস্থান। আপিলে মনোনয়ন ফিরে পাওয়াদের মধ্যে অর্ধেকই স্বতন্ত্র প্রার্থী। শেষ দিনে হারালেন জাপার কয়েকজন। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে মতভেদ। যদি সরকার থেকেই হ্যাঁ ভোটকে দেওয়ার জন্য বলা হয়ে থাকে, তো আমি মনে করি এটা আইনসম্মত নয়। আইনটা যদি করা হয় বাস্তবায়নের উদ্দেশ্যে, তাহলে তো এই সরকারের নৈতিক দায়িত্বই আছে, কারণ ওনারাই তো করেছেন এটা। প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো প্রেস উইং। কয়েকদিন ধরে রাজধানীর বাসাবাড়িতে জ্বলছে না রান্নার চুলা। শিল্পে গ্যাস সরবরাহ ঠিক রাখতে আবাসিকে সংকট, বলছে তিতাস। ইরানে বিক্ষোভে নিহত বেড়ে 5000, এজন্য ট্রাম্পই দায়ী বললেন খামেনি। নয়া নেতৃত্ব খোঁজার এখনই সময়, বার্তা ট্রাম্পের। এবং বিপিএল এ নোয়াখালীকে 8 উইকেটে উড়িয়ে দিল রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি চট্টগ্রাম। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি ফারনেস জুই। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খুলবে বিএনপি। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে শোক সমাবেশ আর শোক গাথা চলতেই থাকবে। আমার বড় ছেলে তো আমাকে ছেড়ে গেছে, আমি কি নিয়ে বাঁচবো? যাদের সাহসে কেঁপেছিল 24 জুলাই আন্দোলনের রাজপথ, তাদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সাথে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। 2024 সালকে যদি সুসংহত করতে হয়, তাহলে দেশের সকল নারী পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। স্বজন হারাদের কাতারে নিজেকে সামিল করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দুইভাবে জুলাই আহতদের ক্ষতিপূরণ দেবে বিএনপি। দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি। এক, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। দুই, প্রত্যেকটি মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। বিএনপি দেশ পরিচালনার সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে সেই মন্ত্রণালয়ের আওতায় জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি আলাদা বিভাগ গঠন করা হবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলেন বিএনপির চেয়ারম্যান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিবারের সদস্য এবং আহতরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে কাছে পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারেক রহমান শহীদ পরিবারের সদস্য ও আহতদের খোঁজ খবর নেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। রক্তাক্ত জুলাইয়ের 18 তারিখ গুলিতে রক্ত ঝরছিল উত্তরা পশ্চিম থানা ছাত্রদল নেতা আশিকুর রহমান নাইমের। তাও দমে যাননি তিনি, সহকর্মীদের নিয়ে বেগমান করেন আন্দোলন। আমার একটা ভাই ছাত্রলীগের গুলিতে, সম্ভবত বড় বুলেটগুলা যেগুলা মানুষ সরাসরি নিহত হয়ে যায়, ওই বুলেটে সরাসরি আমার এক ছোট ভাইয়ের গায়ে পড়ছে। ও যখন শহীদ হয়ে গেল আমার সামনে, ঠিক আমি যখন ওকে যখন কাঁধে নিতে যাই, ঠিক আমাকে পুলিশ টার্গেট করে আমাকে ছড়াগুলি করছে। তো আমার গায়ে প্রায় 17 থেকে 18টা বুলেট আমার গায়ে ছিল। আমার পিঠ পুরাটা জাজরা হয়ে গেছে। পরবর্তীতে প্রথম বুলেটটাই হচ্ছে আমার কপালে লাগছিল আর কি। কেউ এসেছেন ক্র্যাচে ভর দিয়ে, আবার কেউ হুইল চেয়ারে। শুধু আহতরাই নন, কেবিতে উপস্থিত হন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। বিচার চান সেই বর্বরতার। আমি আমার ছেলে আড়াইছি এই যে 24-এর যে অভ্যুত্থান ঘটনা ঘটেছে, আমার ছেলেটা হাবিজ ছিল এবং খারিজ সাহেব ছিল। আমি বড় আশা করলাম আমার ছেলে নিয়ে, কিন্তু আমার আশা আল্লাহ পাক পূরণ করছেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই ফয়সল ভাই, যিনি দীর্ঘদিন থেকে আমাদের শহীদ ফ্যামিলি, ছাত্র শহীদ ফ্যামিলির খবর নিতেছেন। আমার ভাই বিবাহ করছেন 2 মাস 12 দিন হয়েছে। 2 মাস 12 দিনের মাথায় আমার ভাই মারা গেছেন। আমি নিশ্চয়কে দেখছি আমার বাইরে পুলিশ বিজিবি গুলি করে হত্যা করছে। আমি চাই আমার ভাই সঠিক বিচারটুকু হইতো। আর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান ও জুবাইদা রহমানকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বিচার না পেয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। আজকে 17 মাস হয়ে গেছে, আমাকে তাও কেউ আর আম্মু মা ডাকে না। জনাব তারেক রহমান স্যার যেন আমাদের এই শহীদ পরিবার সোসাইটির যে কার্যক্রমটা আমরা শহীদদেরকে নিয়ে করতে পারি, সেই ব্যবস্থা যেন আমাদেরকে করে দেয়। বড় ভাই আমার সামনে বসে আছে, উনি দীর্ঘদিন পরে দেশে আসছে, ওনার সাথে আমি বসতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি আর কিছু পাই চাই না। আমি প্রয়োজনে আমি ওনার আগামী দেশ পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন। তারেক রহমান সেখানে সবার কথা শোনেন। এক পর্যায়ে তার চেয়ার ছেড়ে হাঁটু গেড়ে স্টেজের সামনে আসেন। এ সময় ভুক্তভোগীরা তার হাত চেপে ধরেন। দাবি জানান বিএনপি পরবর্তী সরকার গঠন করলে যেন হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হয়। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কার্যকর পুনর্বাসন নিশ্চিত করার অনুরোধ জানান তারা। জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ আলোচনা করা, কথা বলা গণতন্ত্রের অংশ, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকায় জাতি গঠনে নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। জিয়া পরিবারের রাজনীতির নতুন প্রজন্মের এই আইকন মনে করেন মেয়েদের আত্মবিশ্বাস তাদের ক্ষমতায়নে সবথেকে বেশি অবদান রাখে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আগে বিএনপির অনুষ্ঠানে যোগ দিল রোববার ঢাকায় প্রথম কোন অনুষ্ঠানে কথা বলেছেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার জাতি গঠনে নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক এই আলোচনা সভার শুরুতে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি জানান, দেশের মাটিতে এটি তার প্রথম বক্তব্য। বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত।
দেশের নারীদের উন্নয়নে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন ব্যারিস্টার জাইমা রহমান। বলেন, আলাদা মতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলা গণতন্ত্রের অংশ। My grandfather, President Zia Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. And that belief carried into the choices he made as a leader. That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. প্রশ্নোত্তর পর্বে জলবায়ু পরিবর্তনে নারীদের যুক্ত করার কথাও জানান তিনি। বহু বছর ধরে, বহু যুগ ধরে ওনারা করে এসেছেন কাজ এই ক্লাইমেট চেঞ্জের দিক দিয়ে কিভাবে অ্যাডাপ্টেবল হতে। ইনক্লুশন আরও প্রয়োজন, কারণ যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস, মিড লেভেল, জুনিয়র সবগুলো পজিশনে, তাহলে আমরা ওনাদের দৃষ্টিটা পাবো না। নারী হোক, না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে নারীরা জিডিপিতে বাংলাদেশ খুব সহজে অবদান রাখতে পারে বলেও জানান ব্যারিস্টার জাইমা রহমান। কারণ যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে অংশ নেবেন জামায়াতের আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠকে থাকবেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। এ বৈঠকে নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করছেন জামায়াতের আমিরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঠিক সন্ধ্যা 6:30টার দিকে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এই যমুনায় কিন্তু প্রবেশ করেছে এবং এখন বৈঠকটি চলছে। তো বৈঠকের বিষয় হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজনৈতিক এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামনে যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যে আসে সেই বিষয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনের সময় যাতে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সকল রাজনৈতিক দলের জন্য সমানভাবে, এই কয়েকটি ইস্যু নিয়েই মূলত তারা আজকের এই বৈঠকে তারা বসেছেন এবং বৈঠকের নেতৃত্বে আছেন জামায়াতের আমির, তার সঙ্গে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং আছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আরেকজন সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। মোট এই 4 সদস্যের প্রতিনিধি দল এখন প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন ঠিক 6:30টার দিকে। বৈঠকটি আর কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর তারা আমার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তাদের বিষয় কি বিষয় আলাপ হয়েছে সেটা বিস্তারিত তখন বলবে, তখন জানাতে পারবো। এখন যতটুকু জামাত সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে, এখন যে রাজনীতির যে পরিস্থিতিটা দেশে বিরাজ করছে, এছাড়া যে নির্বাচন কমিশন নানান যে প্রার্থীদের নিয়ে যে আপিল শুনানি হচ্ছে, সব কিছু মিলে কিন্তু বর্তমান সমসাময়িক বিষয় নিয়েই তারা এই বৈঠকটি করছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইসলামী আন্দোলনের জন্য রাখা 47 আসন নিয়ে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত নেবে 10 দল। এছাড়া 10 দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথাও ভাবছে তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। রবিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, 22 তারিখ ঢাকা থেকে 10 দলের নির্বাচনে প্রচারণা শুরু হবে, শেষ হবে 10 ফেব্রুয়ারি। মহাসচিব, সেক্রেটারি জেনারেল, সাবেক আমরা সবগুলো সংসদীয় আসনের যে সমস্ত সেন্টারগুলো আছে, নির্বাচন সেন্টারগুলোতে আমরা সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন তাদের যাতে বডি ক্যামেরা থাকে এগুলো বলেছি। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্য নিরাপদ একটি পরিবেশ যাতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রিলেটেড দায়িত্বশীল যারা আছেন, প্রতিষ্ঠান যারা আছেন, তারা যাতে এটা নিশ্চিত করেন জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। শেষ হলো মনোনয়ন ফিরে পাওয়ার 9 দিনের আপিল যুদ্ধ। আবেদনের বিপরীতে 62% প্রার্থী ফিরে পেয়েছেন মনোনয়ন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিকে পোস্টাল ব্যালটে অনিয়ম প্রতিরোধ সহ
3 দাবিতে ইসি ঘেরাও করে ছাত্রদল। পোস্টাল ব্যালটে অনিয়ম প্রতিরোধ সহ 3 দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে রোববার সকাল থেকে জড়ো হতে থাকেন ছাত্রদল নেতাকর্মীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ সংগঠনের দ্বারা প্রভাবিত হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একতরফা পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন তারা। তাদের দাবি কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে। একটি বিশেষ ছাত্র সংগঠনের যাদের বিরুদ্ধে অতীতেও এই ধরনের অভিযোগ ছিল, তারা প্রতিনিয়ত সচিবালয়ের কাছ থেকে, তাদের প্রতিনিয়ত নির্বাচন এই কমিশনের কাছ থেকে, তাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে, সকল জায়গায় কি কাজ তাদের, আমরা এগুলো জানতে চাই। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতপুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে। সামনে একটি জাতীয় নির্বাচনের দায়িত্ব রয়েছে, এমন গুরুতর দায়িত্ব থাকা অবস্থায় যদি কেউ প্রভাবের কারণে ত্বরান্বিত হয়ে যান অন্যদিকে, সেটি আমাদের কাছে একটি ভয়ঙ্কর অশনি সংকেত মনে হয়। সারা বাংলাদেশে বলা হইলো এই মুহূর্তে কোনো নির্বাচনের দরকার নেই, তো শাস্তি কি মধু আছে যে ওখানে নির্বাচন করতে হবে? বিক্ষোভের কারণে কিছুটা বিড়ম্বনা তৈরি হলেও ইসিতে শেষ হয়েছে আপিলের 9 দিনের লড়াই। 9 দিনে আপিল যুদ্ধে আবেদন পড়েছে 645টি, যার মধ্যে প্রায় 400 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, শতকরা হিসাবে যা 62%। এখন পর্যন্ত ভোটের মাঠে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 2230 জনে। ইলেকশন কমিশনে পাঠানো মনোনয়ন বাতিল করা, এটি মনে করি আমি একটি হয়রানিমূলক আচরণ এবং তারাও গুরুত্ব সহকারে তাদের দায়িত্ব পালন করেনি। ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না, আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। বিএনপির মনোনীত প্রার্থী জনাব কাজী রফিকুল ইসলামের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে, ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো আইনি বাধা আর থাকলো না। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন 21 জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। শুধু পোস্টাল ব্যালটে অনিয়ম নয়, একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে ইসি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে, তবে সরকার পক্ষপাতমূলক এমন প্রচারণা চালাতে পারে কিনা এ নিয়ে চলছে তর্ক বিতর্ক। কোনো আইনজীবী বলছেন এমন প্রচারণায় আইনি কোনো বাধা নেই, আবার অনেকেই মনে করছেন হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসঙ্গত নয়। গণভোটের গান তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। গানগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। সিলেট, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল এই 8 বিভাগের জন্য তৈরি হয়েছে 8টি গান। গণভোট কি তা বুঝতে আদিবাসীদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য তাদের ভাষাগুলোতেও তৈরি হয়েছে গণভোটের গান। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। সেই গণভোটে দিতে হবে হ্যাঁ অথবা নাতে সিল। হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনদের আলোকে প্রস্তাবিত সংস্কার কর্মসূচির বাস্তবায়ন হবে। সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে দেশ জুড়ে প্রচারণা চালাচ্ছে সরকার। গণভোটের প্রচারণায় 22 ডিসেম্বর থেকে চলতে শুরু করেছে ভোটের গাড়ি। এই গাড়ি যাবে দেশের 64 জেলায়, 300টি উপজেলায়। সাধারণ মানুষকে বোঝাবে গণভোট কি। আইনিভাবে সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে না বলে মনে করছেন কোনো আইনজীবী। যদি কোনো শুভ জিনিস হয়ে থাকে সরকার সেখানে পরামর্শ দিতে পারে, প্রচারণা করতে পারে হোয়াট আর দ্য বেনিফিটস অফ হ্যাঁ ভোট বা না ভোট। কিন্তু যদি সরকার থেকেই হ্যাঁ ভোটকে দেওয়ার জন্যে
বলা হয়ে থাকে, তো আমি মনে করি এটা আইনসম্মত নয়। অন্তর্বর্তী সরকার গঠিত ঐকমত্য কমিশনের নেতৃত্বে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের দীর্ঘ আলোচনা শেষে চূড়ান্ত হয় জুলাই সনদ। রাজনৈতিক দলের পাশাপাশি সেই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই এই সনদ বাস্তবায়নের জন্য কাজ করাকে অন্তর্বর্তী সরকারের নৈতিক দায়িত্ব বলে মনে করছেন কোন আইনজীবী। এখানে একটা অঙ্গীকারনামা আছে এই জুলাই সনদের মধ্যে। সেই অঙ্গীকারনামাতে বলা আছে যে বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ নিবে। আইনটা যদি করা হয় বাস্তবায়নের উদ্দেশ্যে, তাহলে তো এই সরকারের নৈতিক দায়িত্বই আছে, কারণ ওনারাই তো করেছেন এটা। সুতরাং তাদেরকে নৈতিকভাবেও জনগণের কাছে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে যে কেন হাত দিতে হবে। এই আইনজীবীর মতে হ্যাঁ ভোটের পক্ষে গণমাধ্যমে সরকারের পক্ষ থেকে আরো বেশি প্রচারণা চালানো উচিত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও স্বাভাবিক গ্যাসের সরবরাহ না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে রাজধানীর অনেক এলাকার মানুষ। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছে না আবাসিক গ্রাহকেরা। তিতাসের দাবি, শিল্পে গ্যাস সরবরাহ ঠিক রাখতে গিয়ে আবাসিকে এই সংকট তৈরি হয়েছে। সংকট উত্তরণে অপচয় ও চুরি বন্ধের পাশাপাশি এলএনজি আমদানি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ইরানের সরকার পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সময় এসেছে ইরানে নতুন নেতৃত্ব খোঁজার। এদিকে বিক্ষোভে হাজার হাজার প্রাণহানির কথা স্বীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে বলে অভিযোগ তার। এদিকে ইরানের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম জানায়, বিক্ষোভে নিহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। তাওফিদ হৃদয়ের সেঞ্চুরিতে নোয়াখালীর বিপক্ষে ৮ উইকেটের জয় পেল রংপুর রাইডার্স। মিরপুরে আগে ব্যাট করে রংপুরের সামনে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় নোয়াখালী। ১০৭ রানের ইনিংস খেলেন আফগান ব্যাটার হাসান ইসলাহলি। হায়দার আলী খেলেন ৪২ রানের ইনিংস। জবাব দিতে নেমে তাওফিদ হৃদয়ের ১০৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটের বড় জয় পায় রাইডার্স। নতুন অধিনায়ক লিটনের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের কাছে টস হেরে ব্যাট করছে ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।